নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুবন বোষ্টমী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ওই পথে ভুবন বোষ্টমী যেত। অনেক দিন গ্রামের এ পথে হাঁটিনি। এই ঝোপে ঝোপে ঘেঁটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার সুড়ি পথের ধারে দাঁড়িয়েছি এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে। 25 বছর এ পথে পা দিইনি। সেই বাল্যকালে আসতাম খেলাধুলা করতে আপন মনে বনের ধারে। ওই পথটা নদীর ঘাটে যাবার। আমার ছেলেবেলায় বোষ্টমপাড়া ও জেলেপাড়ার লোকে ওই পথ ধরে নদীর ঘাটে যেত। এখনও বোধহয় যায়। আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে। মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে। প্রথমটা চিনতে পারিনি। তারপরেই মনে হলো ও ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ। ওদিকে বেলেডাঙার বাঁওড়ের ধারের বট অশ্বত্থের ছায়া স্নিগ্ধ তীর, আম্র মুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে। পৃথিবীর বসন্ত আজ কি অপূর্ব রূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে। একটা বেল গাছ, যুগল কাকাদের বেল গাছ। এটা তাদেরই জমিতে অবস্থিত, ছেলেবেলা থেকেই জানি। পাকা পাকা বেল ঝুলছে। কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায়। বেশ ভালো বেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বোষ্টমীর কথা মনে পড়ল কেন? সে এ পথে যেত এই বিকেলবেলা ওই বন ঝোপ ঘেরা সরু ছায়াস্নিগ্ধ পথটি বেয়ে, রাংচিতে বন ও গাব ভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে। ঝরা শুকনো বাঁশপাতার রাশ পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে, ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুঁড়ির সুবাস আঘ্রাণ করতে করতে। এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত 30-32 বছর আগে। ভুবন বোষ্টমীকে 30-32 বছর আগেই দেখতাম। ফর্সা খাটো মতো মানুষটি, বেশ শান্ত মুখশ্রী, কানে ছিল সেকেলে মাকড়ি, হাতে কাঁচের চুড়ি। বয়স আমার মায়ের সমান হবে। 2-1 বছরের কম বেশি না হতে পারে এমন নয়। আমি তখন 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 10 বছরের ছেলে। জীবনের ওই 3টি বছর পরে আর কখনো তাকে দেখিনি। ভুবন বোষ্টমী আমাকে বলতো, হ্যাঁ গা বামুনের খোকা, তুমি একা বনে বনে কি করো? আমি সলজ্জ সুরে বলতাম, এই বাবা ঠাকুর যেন আমার কি, যাও যাও বাড়ি যাও, এখানে বড় শেয়াল বেরোয়, ছেলে মানুষ এখানে থাকে না, যাও। যাচ্ছি। আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা? না, আমি পারি যেতে। থেকো না, চলে যাও, বামুন দিদি বকবে, নক্কি ছেলে, যাও মানিক। আর একটু খেলা করব? না, একা বনের ধারে তোমার কি খেলা বাবা, বড় শেয়াল বেরোয় এখানে। বড় শেয়াল তো দেখিনি, সব ছোট শেয়াল। তা না গো খোকা, বড় শেয়াল হলো সেই যার নাম করতে নেই সন্ধেবেলা। বাঘ? নাম করে না, নাম করে না, দুষ্টু ছেলে। এই রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে, 2-4 দিন হয়তো, তার বেশি নয়। প্রায়ই তাকে দেখতাম ঘরা কাঁখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে। সে কেন, বোষ্টমপাড়ার জেলেপাড়ার মতো বৌছি যেত। এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ। ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য। ভুবন বোষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম, তার মধ্যে অসাধারণত্ব কিছু ছিল না। সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী,
গোপাল পরামানিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল। চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলত নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসারের। ভুবনের মুখখানা ছিল সুন্দর, কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই। তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয়, পাড়াগাঁয়ের মধ্যে পাঁচি ধরনের চেয়ে একটু ভালো। ভুবন বৈষ্ণবীর সম্বন্ধে আর একটা কথা মনে আছে, কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি, অথচ ও পাড়ার অধিকাংশ ঝি বউ সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানাঘুষো আমার কানে গিয়েছিল। পাড়াগাঁ জায়গা, পরের এতটুকু ছিদ্র চোখ এড়ায় না সেখানে। এর কারণ অবশ্যই এ নয় যে পাড়াগাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক। এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই। যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে। কী নিয়ে এরা সময় কাটায়? এরোর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই? সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্য। এহেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বৈষ্ণবীর নামে কোনো অপবাদ শুনিনি, বরং সকলে বলতো, ভুবন খুব ভালো মেয়ে, শান্ত, সুশ্রী, স্নেহময়ী, এই পর্যন্ত। এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না। অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন। ভুবন বৈষ্ণবী সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার, অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হলো। এই পথের সঙ্গে, বনফুলের গন্ধের সঙ্গে, ফাল্গুন অপরাহ্নের সঙ্গে ৩০-৩২ বছর আগেকার ভুবনই কেন মিশে আছে? আরও কত ঝিবউ তো যেত, তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর। তাদের কারো কথা মনে কেন ওঠে না? কারো মুখও কেন মনে নেই? অথচ এতকাল পরে চোখ বুজে ভাবলেই ভুবন বৈষ্ণবীর মুখ সামনে ভেসে ওঠে, যেমন ভেসে ওঠে আমার মায়ের। এ কথার জবাব নেই। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বন ঝোপ ঘেরা জনশূন্য পথে, ফুটন্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে। তারপর কতবার কখনো বসন্তকালে, কখনো গরমকালে, একাধবার শরৎকালের অপরাহ্নে এই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি। প্রথমবারের পর আরও অন্ততপক্ষে 10-12 বার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে। হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি, কোনো একটা বইয়ের কথা, কি সাংসারিক কোনো সমস্যার কথা, কি অর্থচিন্তা, যাই হোক। কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি, চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করবার চেষ্টা করেছি, অমনি কত বছরের পার থেকে ভুবন বৈষ্ণবীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে। অথচ ভুবন আমার কেউ ছিল না, আমাদের পাড়ার মানুষও ছিল না সে। খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বাড়লে তাও নয়, তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে, তাদের অনেকেই আজ বিস্মৃতির অন্ধকারে বিলীন। কতবার ভেবেছি অবাক হয়ে, কেন এমন হয়? কিছু বুঝতে পারিনি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।